প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। সাদাসিধি কথায় নিশ্চয়ই আপনারা থাম্বনেইলে দেখেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। আয়নাঘর। আয়নাঘর নিয়ে গল্প আছে, উপন্যাসের নামও আয়নাঘর রয়েছে। কিন্তু 2024-এ যখন আমরা কথা বলছি বা কথা শুনছি, তখন এই আয়নাঘর শব্দটি এক ভয়ের নাম, এক আতঙ্কের নাম, এক সদ্য প্রয়াত আতঙ্কের নাম। এখন এই বিষয়গুলো নিয়ে কথা আমরা কেন বলছি, সেটাও একটা বড় প্রশ্ন। সে কারণে মূলত আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সৃজনশীল মানুষ বা যারা কোর রাজনীতির সাথে জড়িত না, তাদের মূলত কাজটা কি? তারা কি রাজনীতিকে পাশ কাটিয়ে চলবে? তারা কি সমাজ, বাজার মূল্য, চাল ডালের মূল্য বাড়লো কিনা, লোকাল বাসের ভাড়াটা বাড়লো কিনা, জনজীবনের নিরাপত্তা আছে কিনা, আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে আমার গচ্ছিত টাকা আমি নিয়ে যেতে পারবো কিনা, এসব নিয়ে কি ভাবার দায়িত্ব শিল্পী সমাজের পড়ে? আমরা গত অনেকগুলো বছর ধরে জানি যে শিল্পীরা বোধহয় এগুলো নিয়ে ভাবে না বা ভাবাটা উচিত না। কারণ একমাত্র খুব বড় দুর্যোগ, ডিজাস্টার অর্থাৎ বন্যা ছাড়া বা বড় রকম দুর্যোগ ছাড়া সেখানেও হাতে গোনা কয়েকজন তারকাকে আমরা দেখি বা সমাজ সচেতন কিছু মানুষকে দেখি এগিয়ে আসতে। এর বাইরে আমাদের দৈনন্দিন জীবনের ক্রাইসিসগুলো, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমার গরিব আত্মীয় স্বজন, আমার কাছের মানুষদের খোঁজ খবর নেওয়া বা তাদের নিয়ে ভয়েসটা রেইজ করা, এটা নিয়ে আমরা আসলে ভাবি না। তাহলে কেন আপনি তাদের তারকা বলবেন? প্রিয় দর্শক, আজকে আলোচনা করছি মূলত আয়নাঘর নিয়ে। আয়নাঘর নিয়ে এই জন্য কথা বলছি যে যখনই আমরা এসব বিষয়গুলো নিয়ে কথা তুলবো বা তোলার চেষ্টা করেছেন, তখনই তাদের ভেতরে একটা বড় ভীতি কাজ করেছে। কারণ রাষ্ট্রযন্ত্রের কিছু দানবীয় ক্যারেক্টার আমরা দেখেছি বিভিন্ন সংস্থায় রয়েছেন, যে কোনো বিষয় নিয়ে কথা বললেই তা বোধ হয় সরকার বিরোধী আচরণ হয়ে যায়। ঠিক সেই ভয় থেকে কি আমরা আদৌ পরিত্রাণ পেয়েছি কিনা, সেটাও এখনো বড় প্রশ্ন। কারণ আমরা নতুন বাংলাদেশ বলছি, নতুন বাংলাদেশ দেখছি। আমরা সম্প্রতি নওশাবার একটা ইন্টারভিউ প্রকাশ করেছি। দেখুন, নওশাবার এই টোটাল ভয়ের গল্প আমরা মিডিয়াতে অনেকেই জানতাম, কিন্তু কেউই প্রকাশ করিনি, কেউ না। ভিজুয়াল ইন্টারভিউ তো অনেক দূরের কথা, কোনো প্রিন্ট ভার্সনেও এসব কথা আসেনি। কারণ আয়নাঘর, এই ভয়, এই আতঙ্ক, আমি আমার কথাগুলো বলতে পারবো না বা বলা যাবে না, এটা একটা বড় সংকট। কারণ দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমরা যদি শীর্ষ তারকাদের কথা তুলি, তাহলে সিনেমায় বলি, নাটকে বলি, কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে বলি, শীর্ষ জনপ্রিয় তারকারা কি এগিয়ে এসছেন, কথা বলেছেন? কারণ আয়নাঘর বা ভয়ের জন্য। তো ভয় যদি আমরা ডিঙোতে না পারি, এই যে স্বাধীনতা বা এই যে ছাত্রদের একটা দুঃসাহসের কথা আমরা বলছি, এই যে নতুন পরিবেশের কথা বলছি, এরপরও একজন শিল্পী যদি সচেতন হয়ে তার দর্শক, তার কনজিউমারকে নিয়ে না ভাবেন, তাহলে স্পষ্টভাবে বলতে হয় তিনি হিপোক্রেট। আমি ব্যক্তিগতভাবে দু একটা গল্প শেয়ার করি। আবরার হত্যাকাণ্ডের পর আমি বেশ কিছু লেখা শুরু করি। সেটা তাতা কাব্য বলি বা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এবং সেই সময় থেকে পরপর লেখার কারণে একটি বড় লেখা ছিল, সেটিতে রাজনৈতিক কোনো ব্যক্তিবিশেষ বা দলের কোনো কথা লেখা ছিল না, কিন্তু সেই আবরার হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি না, এটার ভয়ের যে রাজনীতি, এটা নিয়ে কথা ছিল। ফলাফল, আমার একটি স্ট্যাটাস ডিলিট তো করতেই হলো। আমার ফেসবুকের আইডি 3 দিন হ্যাক ছিল। সে সময় আইসিটি অ্যাক্ট প্রচণ্ডভাবে বহাল, এবং আমাকে তখন সেই সংস্থায় যেতে হলো যে মুচলেখা দিয়ে আমার আইডিটা ফেরত দিতে হলো। এটা একটা সাধারণ মামুলি ঘটনা, আমাকে শাস্তি দেয়নি, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড অপমান বোধ করেছি। দেখেন, আমি আমার মত প্রকাশ করতে পারবো না, মত প্রকাশ করেছি বলে আমাকে ডেকে আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলেছে এবং আইডি হ্যাক করে নিয়েছে, এবং আমি সেটি বলতেও পারিনি। আজ এত বছর পরে বলছি। এই যে নপুংসক বানিয়ে রাখা সৃজনশীল মানুষদের ভেতরের কথা, ভেতরের আর্তনাদ যে প্রকাশের জায়গাটা তৈরি না করা, এই নতুন বাংলাদেশে যেই ক্ষমতায় আসুন না কেন বা যেই রোল করুক না কেন, সেই বিষয়ে যদি আমরা স্পষ্ট না হই, তাহলে আমরা ওই অন্ধকারেই থেকে যাব। অতি সম্প্রতি খুব ভালো লেগেছে যে বিএনপির অধিকর্তাই বলবো, তারেক রহমান তার একটা স্ট্যাটাসে প্রকাশ করেছেন যে স্যাটায়ার কার্টুন তিনি খুব উপভোগ করেন এবং তিনি এই গণতান্ত্রিক চর্চাটা চান। এটি যেই লিখুক না কেন, আমরা ধরে নিই যে অনেক বড় বড় নেতাদের লেখা তার উপদেষ্টাগণ, তার লেখকগণ লিখে দেন কিংবা এআই এর মাধ্যমে লেখা হয়, তারপরও তার অফিসিয়াল ফেসবুকে এটিকে সমর্থন দেয়া, এটিকে দারুণভাবে সাধুবাদ জানাই। কিন্তু এই যে চর্চাগুলো, এই চর্চার বিষয়ে আমাদের খুব সচেতন হওয়া প্রয়োজন। আমরা এখন এই অবস্থায় বসে বলতে পারছি না আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি কোথায় কোন দিকে গড়াবে। সত্যি তো, কারণ সাংস্কৃতিক মানুষেরা কি সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করেছে কখনো?
করতে পেরেছে বা প্রতিবাদী হয়ে ওঠার চেষ্টা করেছে? হাতে গোনা কয়েকজন ছাড়া করেননি। ওই বারবার ঘুরে ফিরে যাদেরকে খুবই ভালোবাসা শ্রদ্ধায় নাম বলতে হয়, শিহাব শাহীন, আশফাক নিপুণ, লতিফুল ইসলাম শিবলি, আসিফ আকবর সহ হাতে গোনা কয়েকজন, যারা নানানভাবে যেমন হুমকি নিপীড়নের শিকার হয়েছেন তেমনি ভয়েসটা রেজ করেছেন। কিন্তু এমন তো সমাজ হবার কথা ছিল না। লেখক সমাজদের ভেতরে কি সত্যিকার অর্থেই প্রতিবাদটা আমরা পেয়েছি? ধরে নিলাম আজকের অবস্থান থেকে সামনের বাংলাদেশ কোন দিকে যাবে বা কোন দিকে গড়াবে সেটা অনেক তত্ত্ব তালাশের বিষয়, অনেক গভীর আলোচনা। অনেকে বলতে পারেন আমি কেন এইসব বিষয়ে আলোচনা করছি। দেখেন, এটা আর একটা হাস্যকর কথা। অর্থাৎ আমরা ধরেই নিই যে রাজনীতির মঞ্চে অথবা টকশোতে, মধ্যরাতের টকশোতে যারা যারা এসে নানান রকম বুলি আওড়াবে তারাই শুধু রাজনীতি, রাষ্ট্র নিয়ে কথা বলবে। কিন্তু রাজনীতি, রাষ্ট্র, এই দেশ, এই সংস্কার, এই নানান রকম দুর্নীতি, এই বাজার দর, সমাজের বিভিন্ন জায়গায় প্রশ্ন করার দায়িত্ব তো সচেতন প্রত্যেক নাগরিকের। সেই চর্চার বাংলাদেশ কি পাবো? আমার কাছে আজকে সাদাসিধে কথা মূলত এই কয়েকটি প্রশ্ন করার জন্যই। প্রথমত আমি বলি, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বড় চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। বঙ্গবন্ধু আমার বড় চাচিকে নিজ হাতে চাকরি দিয়েছেন। বঙ্গবন্ধুর জায়গায় আমার অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু তাই বলে দীর্ঘদিনের নিপীড়ন, দীর্ঘদিনের নানান রকম অবহেলা আর দীর্ঘদিনের এই যে অনৈতিক চর্চা, এগুলো নিয়ে যখন কিছুই বলতে পারি না, কিছুই লিখতে পারি না, তখন কিন্তু বুকের ভেতরে একটা বোবা কান্নার শব্দ সবাই শুনতে পাই। একটা ছোট করে কথা বলি। ধরা যাক দেশের বাইরে বেশ কিছু অ্যাক্টিভিস্ট গত 10-12 বছর, এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন, লিখছেন, ইউটিউবে কথা বলছেন, কারণ তারা দেশে বসে মুক্ত চিন্তায় কথা বলতে পারেন না। এটা একটা দেশের জন্য কত বড় নির্মমতা যে আমি আমার মতটা প্রকাশ করতে পারি না। এখন এই সব অ্যাক্টিভিস্টের ভেতরে সবাই যে আমার নিজের খুব পছন্দের মানুষ তাও না, কিন্তু অনেকে রয়েছেন যারা আমার খুব পুরনো কলিগ, যাদের সাথে হয়তো আমি কোন এক সময় চা কফি খেয়েছি, হেঁটেছি। আমি যখন নিউ ইয়র্কে যাই বা দেশের বাইরে যাই, তখন কিন্তু তাদের সাথে ছবি তুলতে পারি না, তার সাথে তার বাসায় বসে অনেকক্ষণ আড্ডা দিতে পারি না, পারতাম না, ভয় হতো। কেন? আমি কি কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম? না, আমি তো সাংস্কৃতিক কর্মী। তার মতটা ভিন্ন, আমার সেই ভিন্ন মতে হয়তো সমর্থনও নেই, তারপরও তার সাথে কথা বলা যাবে না বা ছবি পোস্ট করা যাবে না, একটা ভয়। যেমন আমি স্পেসিফিক দুজন মানুষের কথা আজকে বলতেই চাই, মনির হায়দার এবং শাহেদ আলম। দুজন আমার ভীষণ প্রিয় অগ্রজ। এদের সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এরা রাজনৈতিক দলের কোনো দলদাসও নন, এরা মুক্ত চিন্তা, তারা তাদের মতো করে মতামত প্রকাশ করেন। আমার গত অনেকগুলো বছর তাদের সাথে যখনই গিয়েছি, দেখা হয়েছে, কথা হয়েছে, আমার যে বিভিন্ন পার্সোনাল সংকট বা নানা রকম পরামর্শে তারা এগিয়ে এসছেন। আমি অনেকের সাথে ছবি তুলি, পোস্ট দেই, তাদের কথা লিখি। ইনফ্যাক্ট জন্মদিনের শুভেচ্ছা সেটি দিতেও কুণ্ঠা হয় বা ভয় হয়, পাশ থেকে বলে দেয় না, খবরদার। এই সম্পর্ক, এই রাজনীতির দেশ যদি আমরা সামনের দিকে আবারও চলমান দেখি, তাহলে সেই বাংলাদেশ আমার দরকার নাই। আমরা চাই মতের ভিন্নতা থাকুক, আমরা চাই আমাদের রাজনৈতিক নীতি আদর্শের ভিন্নতা থাকুক, কিন্তু আমরা ভয়হীনভাবে কথা বলি, কথা তুলি, সেগুলো নিয়ে আলোচনা করি। নয়তো চোখ রাঙানি, ভয় দেখানো, হুমকি, দাপট, হুঙ্কার, এসব শব্দ শুনতে, দেখতে, বইতে বইতে আমাদের মেরুদণ্ড নুয়ে গেছে গত অনেকগুলো বছর ধরে। দেশটা সংস্কারের পাশাপাশি আমাদের সচেতন নাগরিকদের এই বাঁকা বা নরম মেরুদণ্ডেরও মেরামত প্রয়োজন। প্রিয় দর্শক, ক্ষমা করবেন, আমি সাদাসিধে কথায় আমার নিজস্ব মতগুলো প্রকাশ করার চেষ্টা করি। এই ধারাবাহিক আলাপগুলো জারি থাকবে এবং আমি আমার কথাগুলো বলার চেষ্টা করব। আর যেন কোনো ভয়ের সংস্কৃতি, কোনো ভয়ের রাজনীতির বাংলাদেশ না তৈরি হয়, সেই প্রার্থনায় আমরা সকল দল মত নির্বিশেষে যারা যারা রয়েছি, এই ভিন্ন ভিন্ন মতের মানুষরা মিলে একসাথে বাংলাদেশে থাকবো, কথা বলবো, উল্লাস করব, দুঃখ ভাগাভাগি করব, সমস্যা সংকট মোকাবেলা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কোনটা চাওয়া হয়েছিল তোমাকে? যাতে আমি মানে আমার শাস্তিটাই তো সবাইকে ভয় দেখিয়ে চুপ রাখাটাই তো ছিল, তার মানে তো সেটাই তো সাকসেসফুল, রাইট? সো আমার নাম, আমি একসময় বলতাম আমার নাম ভয়, আমার কাছে মনে হয়েছে এটা তো বলাই যায়, বাট এটা বললে যে আমি অন্য কিছু হয়ে যাব, অন্য একটা নাম পেয়ে যাব, এইটা আমার মস্তিষ্কে কি আমার কোনো দূর দূর চিন্তাতেও ছিল না। বলা হয়েছে যে উনি আছেন, চেহারাটা ব্লার করে দেন, উনি আছেন, ফুটেজটা ফেলে দেন, এগুলো হয়েছে প্রচুর। উনি আছেন, ওনাকে এরপরে আর শুটিংয়ে ডাকবেন না। নশাবা, দেখো, এর ধরনের অভিজ্ঞতা, এই ধরনের সময় তো আসলে তোমার এর আগে ঘটেনি। তো যখন ওই সময় তুমি পড়লে, তখন কি মনে হয়েছিল যে আমি আর আজকে বাসায় না ফিরি বা একটু অন্য কথা, মানে ঘটনাক্রমগুলো, তোমার সাজেশনগুলো তোমার বাবার ফোন পাওয়ার পরও তোমার আসলে? না, আমার বাবা যখন আমাকে বলেন, উনি আমাকে এটাও বলেছিলেন যে
মা আমি 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 একজন এই হিসেবে বলছি, তোমার লাইফ মানে অ্যাট রিস্ক। সো আমি যার সেটে ছিলাম, তো উনি প্রবলেমে পড়ে যেতেন আমি যদি ওই সিনগুলো, আমি তো আর জানতাম না যে ধরেন আমি একটা আমার জায়গা থেকে কিছু বলার কারণে এত বড় কিছু হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছিল যে বেসিক্যালি আর কি হতে পারে, আমাকে হয়তো বা কিছু জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু এটা যে এত বড় একটা অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে যাচ্ছে, জিনিসটাকে অপরাধ হিসাবে চিন্তা করা হচ্ছে, এটা আমার মাথায়ও আসেনি। এ কারণে কিন্তু আমি শুটিং কন্টিনিউ করছিলাম। এবং আমি যার শুটিং সেটে ছিলাম, আমি আমার বাবাকে এটাও ফোনে বলেছিলাম যে আব্বু আমি সেট ছেড়ে যাব না, আমার 8টা 8:30 পর্যন্ত অন্তত আজকে শুটিং করতে হবে। তো আমি কিন্তু সেট ছেড়ে বেরোইনি। তোমাকে কি সেটে অ্যারেস্ট করে? হ্যাঁ, আচ্ছা, আপন ঘরে।